তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমন হোসেন এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব বার্তা কক্ষের সবশেষ। দেশে করোনায় আরো ৩৫ মৃত্যু, নতুন রোগী ২,৩১৬ জন, বিশ্বে একদিন রেকর্ড ১২,৩০০ প্রাণহানি। বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় বিচারকের প্রতি অনাস্থা জানালো আসামিপক্ষ, অযৌক্তিক বলছে রাষ্ট্রপক্ষ। করোনায় নিম্নমুখী সরাসরি বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় ৩১%, ব্যবসার পরিবেশকে দায় বিশ্লেষকদের। ওয়েস্ট ইন্ডিজ আসতে চায় জানুয়ারির মাঝামাঝি, সব কোচিং স্টাফ ফিরলে শুরু টাইগারদের প্রস্তুতি। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। দেশে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ২৩ এবং নারী ১২ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ৬,৭৪৮ জনের। ১১৮টি ল্যাবে ২৪ ঘন্টায় ১৬,৮০৭ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২,৩১৬ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.৭৮%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪,৭১,৭৩৯ জনে। সুস্থ হয়েছেন আরও ২,৫৯৩ জন। এ নিয়ে মোট সুস্থ ৩,৮৮,৩৭৯ জন। বিশ্বে করোনায় একদিনে রেকর্ড ১২,৩০০ মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ১৫ লাখ ছাড়ালো, আর নতুন রোগী শনাক্ত হয়েছে ৬,২৭,০০০-এর বেশি। এ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্ত ৬,৪৯,০০,০০০-এর বেশি। করোনায় একদিনে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। ২,৮০০ জনের বেশি মানুষ মারা গেছে দেশটিতে। শনাক্ত হয়েছে ২,০৩,০০০ নতুন রোগী। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ২,৭৯,৮০০-র বেশি, আর মোট আক্রান্ত ১,৪৩,১৩,০০০ ছাড়িয়েছে। এদিকে কিছু মানুষের জন্য কোয়ারেন্টিনের সময়সীমা ১৪ দিন থেকে কমিয়ে ৭ থেকে ১০ দিন করলেই হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি। তবে ভাইরাসের সংস্পর্শে আসার পর ১৪ দিন কোয়ারেন্টিনে থাকা নিরাপদ বলে জানিয়েছে তারা। সিডিসি তাদের নতুন নির্দেশনায় বলছে, কোয়ারেন্টিনের ১০ দিনের মধ্যে কোনো উপসর্গ দেখা না দিলে পরীক্ষা ছাড়াই কোয়ারেন্টিন শেষ করা যাবে, অথবা ৭ দিন পর করোনা নেগেটিভ আসলে বা উপসর্গ দেখা না দিলেও কোয়ারেন্টিনে থাকতে হবে না। মেক্সিকোতে আবারও বেড়েছে করোনায় মৃত্যু। ২৪ ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ ৮২৫ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। সেখানে নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে ৮,৮১৯ জনের দেহে। একদিনে যুক্তরাষ্ট্রের পর ব্রাজিলে সবচেয়ে বেশি ৪৮,০০০ মানুষের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৬৪,৩৬,০০০ ছাড়িয়েছে। ২৪ ঘন্টায় ৬৬৯ জনের মৃত্যু নিয়ে মোট প্রাণহানি ১,৭৪,৫৩১। জার্মানিতে বিধিনিষেধের মেয়াদ ১০ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। আর কোনো অনুষ্ঠানে ১০ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন। এছাড়াও ইতালিতে ৬৮৪ জন, যুক্তরাজ্যে ৬৪৮ জন এবং পোল্যান্ডে ৬০৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। মৃত্যু ও আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় স্থানে থাকা ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৩,৭০০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৯৫,৩৩,০০০ ছাড়িয়েছে। আর একদিনে ৫২৬ জনের মৃত্যু নিয়ে মোট প্রাণহানি ১,৩৮,৬০০-র বেশি। জাপানের সব নাগরিককে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেয়া হবে। বুধবার এ বিষয়ে দেশটির পার্লামেন্টে একটি বিল পাশ হয়েছে। এর ২ দিন আগে দেশটির প্রধানমন্ত্রী ঘোষণা দেন, করোনা ভাইরাসের বিষয়ে জাপান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এদিকে সারা বিশ্বে যখন করোনা সংক্রমণ বাড়ছে, তখন সৌদি আরব সহ আরব দেশগুলোতে কমছে এর প্রাদুর্ভাব। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
নিরপেক্ষ বিচার না পাওয়ার আশঙ্কায় বিচারকের প্রতি অনাস্থা জানিয়েছেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আসামি পক্ষের আইনজীবীরা। বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের প্রতি এই অনাস্থা জানান তারা। রাষ্ট্রপক্ষ বলছে শুধু সময় ক্ষেপণের জন্যই আসামি পক্ষের এই অনাস্থা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলায় ৬০ সাক্ষীর মধ্যে ৪০ নম্বর সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ছিল বৃহস্পতিবার। কারাগারে থাকা ২২ আসামির উপস্থিতিতে বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালতে সাক্ষ্য দেন আলোকচিত্র বিশেষজ্ঞ AKM নাজমুল ইসলাম। এরপর আগেই সাক্ষ্য দেয়া একজনকে ফের জবানবন্দির জন্য হাজির করা নিয়ে দুপক্ষের আইনজীবীদের মধ্যে শুরু হয় হট্টগোল। আসামি পক্ষের দাবি এটি বেআইনি, এতে নিরপেক্ষ বিচার পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। রিকল যে করা হয়েছে এ বিষয়ে ডিফেন্সের কোনো আইনজীবী জানতো না এবং আজকে আমরা সরাসরি আদালতে এসে দেখলাম যে রিকলের সাক্ষী আদালতে উপস্থিত। আসামিদের পক্ষ থেকে আমরা অনাস্থা জ্ঞাপন করছি, তার নিরপেক্ষতা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি। এ ব্যাপারে আমরা উচ্চ আদালতে আমরা ট্রান্সফার মিস করব এই মর্মে জানিয়েছি এবং তার প্রতি তার নিরপেক্ষতা নিয়ে আমরা প্রশ্ন তোলায় তার আদালত থেকে আমরা আসামিরা ন্যায় বিচার পাবে না মর্মে আমরা আজকে লিখিতভাবে আবেদন করছি। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি বিচারকের উপর অনাস্থা জানানোর কোনো যৌক্তিকতা নেই। এই মামলার বিচার কার্যক্রম বিলম্বিত করার অসৎ উদ্দেশ্যে তারা একটা পিটিশন দায়ের করে। আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৬ ডিসেম্বর দিন ধার্য করেন। ওই দিন অনাস্থা জানানোর বিষয়েও হবে শুনানি। এ মামলার ২৫ আসামির মধ্যে ৩ জন এখনও পলাতক। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটের MC কলেজের ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ মামলার তদন্ত শেষে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। ঘটনার 2 মাস 7 দিন পর বৃহস্পতিবার সকাল 11টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা শাহপরান থানার পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য আদালতে এই অভিযোগপত্র দেন। এতে ছাত্রলীগের কর্মী সাইফুর রহমান সহ 8 জনকে অভিযুক্ত করা হয়। গেল 25 সেপ্টেম্বর রাতে সিলেটের টিলাগড় এলাকায় স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে MC কলেজের ছাত্রাবাসে ধর্ষণের শিকার হন ওই নারী। ঘটনার পরদিন শাহপরান থানায় কলেজ শাখা ছাত্রলীগের কর্মী সাইফুর রহমানকে প্রধান আসামি করে 6 জনের নামে মামলা করেন তার স্বামী। অজ্ঞাত আরও 2-3 জনকে আসামি করা হয় এ মামলায়। ওই ঘটনায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হলে 8 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের প্রত্যেকেই আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ঘটনার 2 মাস 7 দিন পর বৃহস্পতিবার সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার অভিযোগপত্র জমা দেন শাহপরান থানার পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য। এতে সাইফুর রহমান সহ 6 আসামি ধর্ষণে জড়িত এবং 2 জনকে সহযোগী হিসেবে উল্লেখ করা হয়। 6 জনের বিরুদ্ধে আমরা ধর্ষণের অভিযোগ আমাদের তদন্তে প্রমাণিত হয়েছে। আর সহযোগিতা করেছে এজার নামীয় 4 নম্বর আসামি রবিউল হাসান এবং 5 নম্বর আসামি রবিউল হাসান এবং 6 নম্বর আসামি মাহফুজুর রহমান মাসুম। তা আমরা আমাদের তদন্তে আমাদের যেটা ফ্যাক্ট ইন ইস্যু ছিল ধর্ষণ এবং অন্যান্য যে অপরাধগুলো আমরা এই বলয়ের মধ্য থেকেই আমাদের তদন্ত কার্যক্রম পরিচালিত করেছি। সরাসরি অভিযুক্তরা হলেন সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনউদ্দিন ওরফে আইনুল ও মিসবাউল ইসলাম রাজন মিয়া। আর সহযোগীরা হলেন রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুম। এর আগে সোমবার DNA পরীক্ষার প্রতিবেদনেও এদের সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানায় পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বঙ্গবন্ধুর ভাস্কর্যে যারা বিরোধিতা করছে বুকের রক্ত দিয়ে তাদের প্রতিরোধ করা হবে বলে ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধু ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ। ৭১-এ যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের প্রেতাত্মারাই এখন ভাস্কর্য নিয়ে বিতর্ক সৃষ্টির অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী। বঙ্গবন্ধুর ভাস্কর্য যথাসময়ে শেষ করার দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে বঙ্গবন্ধুর ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ। এ সময় ভাস্কর্য বিরোধীদের স্বাধীনতা বিরোধী দাবি করে সংগঠনটির আহ্বায়ক বলেন, ধোলাইখালে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ শেষ হওয়া পর্যন্ত পাহারা দেয়া হবে। ওনারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, যারা এই ভাস্কর্য বিরোধিতা করছে তারাই বিএনপি জামাত জোটের সরকারের সময় 20 দলীয় জোটের অন্তর্ভুক্ত সংগঠনের নেতৃত্ব থেকে জিয়া রহমানের ভাস্কর্য উদ্বোধন করছে।
এদিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ভাস্কর্য নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে যুব মহিলা লীগ। এতে অংশ নিয়ে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার জানান, ভাস্কর্য ও মূর্তি এক নয়, এটি নিয়ে ভুল বার্তা ছড়িয়ে দিচ্ছে বিএনপি জামাত চক্র। যদি আস্ফালন দেখান প্রশাসন লাগবে না, বাংলাদেশ আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষ আপনাদেরকে মোকাবেলা করবে, আমাদের প্রশাসন প্রয়োজন নেই। এদিকে বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ভাস্কর্যের বিরুদ্ধে যারা কথা বলছেন তাদের অনেকেই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, সেই সব দলের নির্বাচন কমিশনে নিবন্ধনও আছে, তাই তাদের বক্তব্য রাজনৈতিক। তারা যখন বক্তব্য দেয় তখন এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বক্তব্য দেয়, এবং যারা এতদিন ধরে এই স্বাধীনতা বিরোধীদেরকে লালন করেছে, পোষণ করেছে, স্বাধীনতা বিরোধী দিয়ে রাজনীতি করে, তারাই এটার পেছনে ইন্ধন দিচ্ছে। সুতরাং আমাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। আন্দোলনের নামে দেশে কোনো আগুন সন্ত্রাস করতে দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ভাস্কর্য বিরোধিতার নামে যে কোনো সহিংসতা প্রতিরোধ করা হবে। বিনা অনুমতিতে সমাবেশ করা যাবে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন অন্যের ওপর ভর করে ক্ষমতায় যাওয়ার চোরাগুলি খুঁজছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে এই মন্তব্য করেন তিনি। পরে ভাস্কর্য নিয়ে বিতর্ক প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ধর্মীয় সহনশীলতা বিনষ্টের অপচেষ্টা করছে একটি চক্র, এটি কঠোরভাবে দমন করা হবে। ভাস্কর্যের মতো মীমাংসিত বিষয়গুলো নিয়ে আপোষ করার কোনো সুযোগ নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ আন্দোলন বা সমাবেশ করলে সরকার কোনো বাধা দেবে না, তবে আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। পরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, দল করলে দলীয় শৃঙ্খলা মানতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে যারা বিদ্রোহ করেছেন তাদের আর দল থেকে মনোনয়ন দেয়া হবে না। স্থানীয় সরকারে বিভিন্ন পর্যায়ে নির্বাচিত হয়ে যায়, তাহলে এই যে মাডল বাঁচতে শুরু করেছে প্রেক্ষিতে দলের নেত্রীর ক্ষমতার অপব্যবহার করার জন্য দলের পদ পদবি কাউকে ইজারা দেওয়া হয়নি। যারা আন্দোলন নির্বাচনে প্রত্যাখ্যাত হয়েছে জনগণ দ্বারা, তারা এখন ষড়যন্ত্রের চোরা গুলি খুঁজছে ক্ষমতা যাওয়ার জন্য। অন্যদের আন্দোলনের ধর্মীয় আন্দোলন, সামাজিক আন্দোলনের উপরে ভর করে আজকে সরকার হটানোর চক্রান্তে তারা লিপ্ত হয়েছে। 2 কিডনি অপসারণে রোগীর মৃত্যুর ঘটনায় 2 বছর পর ময়নাতদন্ত প্রতিবেদন দিয়েছে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগ। এতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে মনে করছে জাতীয় মানবাধিকার কমিশন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে লোকবল কম থাকায় প্রতিবেদন দিতে দেরি হয়েছে। একটি কিডনির সমস্যা নিয়ে 2018 সালে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন চলচ্চিত্র পরিচালক রফিক শিকদারের মা রসনারা। হাসপাতালের ইউরোলজি বিভাগের প্রধান হাবিবুর রহমান দুলালের নেতৃত্ব হয় তার অস্ত্রোপচার। তারপরও শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতালে ভর্তি করা হয় রসনারাকে। সেখানকার চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচারের সময় তার 2টি কিডনি অপসারণ করা হয়েছে। সে বছরের 31 অক্টোবর হাসপাতালে মারা যান তিনি। মৃত্যু 2 বছরের বেশি সময় পর গেল 7 নভেম্বর ময়নাতদন্তের প্রতিবেদন দেয় ঢাকা মেডিকেল কলেজ। দেরি হওয়ার কারণ তদন্তে মাঠে নামে জাতীয় মানবাধিকার কমিশন। বৃহস্পতিবার ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের সঙ্গে বৈঠক করে কমিশনের একটি প্রতিনিধি দল। কনসার্ন থানা বা কোর্ট থেকে এসে তদবির করে এটা নিয়ে যেতে হয়, কারণ উনি এটা আশঙ্কা করেন যে এটা মিসিং হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা খতিয়ে দেখছি যে থানাই বা কেন এটা এতদিন পর্যন্ত এসে পোস্টমর্টম রিপোর্টটা নিল না, আর ওনারাই বা কেন পাঠালেন না ওনাদের নিজ দায়িত্বে। এটা যথাসময় না হয় 2 বছর বিলম্বিত হয়, অবশ্যই তার মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করি। তবে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের দাবি, লোকবল স্বল্পতার কারণে ময়নাতদন্ত প্রতিবেদন দিতে দেরি হয়েছে। 1 বছর পরে যদি আমি একটা হিস্টোপ্যাথোলজি রিপোর্ট পাই, অটোমেটিক্যালি আমার 1 বছরের চেয়ে একটু বেশি সময় লাগবেই এই রিপোর্টটা দেওয়ার জন্য। সেটা একটা আমার দেরির কারণ হতে পারে। 2 নম্বর কারণ হচ্ছে গিয়া আমার জনবল নাই। হয়তো আমরা যেহেতু এটা বুট করে করছি, আমি 3 জন মানুষকে একসাথে করে রিপোর্টটা লিখতে গেলেও আমার কিছুটা প্রিপারেশন লাগে। তার মধ্যে আমার যিনি একজন সদস্য ছিলেন কবির সোহেল, সে বদলি হয়ে চলে গেছে বরিশাল। এদিকে এই রিপোর্ট দেরিতে নেয়ার ক্ষেত্রে পুলিশের কোনো গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখছে মানবাধিকার কমিশন। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
খাগড়াছড়ির গুইমারায় 2016 সালের মমিনুল হত্যা মামলায় তার স্ত্রী রাবেয়া বেগম সহ 5 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ রেজা মোহাম্মদ আলমগীর হাসান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন সাইফুল ইসলাম, মোহাম্মদ ফিরোজ, আবুল কালাম, আবুল আসাদ ওরফে মিঠু। রাষ্ট্রপক্ষের আইনজীবী বিধান কানুনগো জানান, 2016 সালের 5 ফেব্রুয়ারি গুইমারা উপজেলার রবীন্দ্র কারবারি পাড়ার জঙ্গল থেকে প্রবাসী মমিনুল হকের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় একই বছরের 9 সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে বলা হয়, স্ত্রী রাবেয়া বেগম পরিকল্পিতভাবে ভাড়াটে খুনি দিয়ে মমিনুলকে হত্যা করেন। এই মামলায় আদালতে সাক্ষ্য দেন 12 জন। যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার বিরুদ্ধে মাদক মামলার চার্জ গঠনের শুনানি পিছিয়েছে আদালত। আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী চার্জ গঠনের দিন ধার্য করা হয়েছে 12 জানুয়ারি। সকালে মহানগর দায়রা জজ আমিরুল ইসলামের আদালতে পাপিয়ার উপস্থিতিতে মামলার কার্যক্রম শুরু হয়। এর আগে সকালে পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে আদালতে হাজির করা হয়। পরে মামলার সব নথি হাতে না পাওয়ায় আসামি পক্ষের আইনজীবী সময় আবেদন করেন। দুপক্ষের শুনানি শেষে পরবর্তী তারিখ দেন বিচারক। গত 22 ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নয়াদিল্লি যাওয়ার সময় বহির্গমন গেট থেকে গ্রেপ্তার হন পাপিয়া এবং তার স্বামী। পরে তাদের বিরুদ্ধে জাল টাকা, অস্ত্র ও মাদকের মামলা হয়। আমরা সময়ের আবেদন করেছি এই কারণে, এই মামলাটার চার্জশিট সহ অন্যান্য সকল কাগজপত্র সংগ্রহে আমাদের সময় লেগেছে বিধায় আমরা চার্জ শুনানির জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি না থাকে আমরা সময়ের আবেদন করেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সেটা মঞ্জুর করেছে। 2009 সাল পর্যন্ত গোল্ডেন মনিরের অবৈধ সম্পদ অর্জনের মামলার অভিযোগপত্র আদালতে দাখিলের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার সকালে দুদক কার্যালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 2009 সাল পর্যন্ত গোল্ডেন মনিরের 3 কোটি 10 লাখ টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। 2009 সাল থেকে 2020 সাল পর্যন্ত অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শেষ করে আরেকটি মামলা করেছে দুদক। সেই মামলায় প্রায় 650 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। কমিশন আজ মনির হোসেনের বিরুদ্ধে 3 কোটি 10 লক্ষ 85,000 টাকা জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তার তদন্তে প্রতিষ্ঠিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27-এর 1 ধারায় অভিযোগপত্র দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগে লালবাগ থানার মামলায় ছাত্র অধিকার পরিষদের 3 নেতার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালতে শুনানি শেষে বিচারক রিমান্ড আবেদন মঞ্জুর করেন। একই আসামিদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরার আদালতে তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ 3 জন হলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম ও নাজমুল হাসান সোহাগ এবং সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সহসভাপতি নাজমুল হুদা। গত 15 অক্টোবর সাইফুল ও নাজমুল হুদার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত, আর 9 নভেম্বর সোহাগকে কারাগারে পাঠানো হয়। নারায়ণগঞ্জের 2,500 অর্থনৈতিক অঞ্চলে প্রথম দফায় আসছে 100 জাপানি কোম্পানি। দ্বিতীয় দফায় আসবে আরও 100 কোম্পানি। তাদের বিনিয়োগের পরিমাণ হবে অন্তত 8,500 কোটি টাকা। জাপানি অর্থনৈতিক অঞ্চল নিয়ে এমনই উচ্চাসার কথা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত নাওকি ইতো। নারায়ণগঞ্জের 2,500-এ ঢাকা সিলেট মহাসড়ক থেকেই চোখে পড়ছে জাপানি অর্থনৈতিক অঞ্চলের বিশাল কর্মযজ্ঞ। নির্মাণ হচ্ছে সংযোগ সড়ক, বালু ফেলে ভরাট করা হচ্ছে নিচু জমি, চলছে প্রশাসনিক ভবন নির্মাণও। জাপানি ব্যবসায়ীদের জন্য এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ডেভেলপার দেশটির সুমিতম কর্পোরেশন, আর ঠিকাদার টোয়া কর্পোরেশন। বালু ভরাট করছে দেশীয় প্রতিষ্ঠান ড্রেস বাংলা। এটার মূলত ভূমি ল্যান্ড ডেভেলপমেন্টের কাজ হলো আমাদের। আমরা আশা করছি যে নির্ধারিত সময় যে টার্গেট এর আগেই আমরা যেন কাজটা শেষ করতে পারি। 2022 সালে এখানে কারখানা নির্মাণের লক্ষ্য জাপানিদের। তার আগেই নিশ্চিত করতে হবে ভূমি উন্নয়ন, অভ্যন্তরীণ সড়ক তৈরি, গ্যাস বিদ্যুৎ সংযোগ সহ সব সেবা। মঙ্গলবার এসব কাজের অগ্রগতি ঘুরে দেখেন দেশটির রাষ্ট্রদূত। কাজের অগ্রগতিতে আমি মুগ্ধ। আমরা আশা করি এটা হবে বিশ্বমানের একটি অর্থনৈতিক অঞ্চল।
2500-এর সফলতা আরও বেশি জাপানি বিনিয়োগ পেতে মাইল ফলক হয়ে থাকবে এবং এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে। বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগ রয়েছে 350 জাপানি কোম্পানির। এই অর্থনৈতিক অঞ্চলে আসতে প্রস্তুত আরও 200 কোম্পানি। রাষ্ট্রদূত জানান, এ ধারা অব্যাহত রাখতে হলে উন্নত করতে হবে ব্যবসার পরিবেশ, কমাতে হবে কাস্টম সহ অন্যান্য জটিলতা। ব্যবসার পরিবেশের মান বাড়াতে না পারলে অনেক ভালো অর্থনৈতিক অঞ্চল করে কিংবা প্রণোদনা দিয়েও কাজ হবে না। এই জন্য নিবন্ধন ও সনদ প্রদান প্রক্রিয়া সহজ করতে হবে, আমদানি রপ্তানিতে জটিলতা কমাতে হবে, সমন্বিতভাবে কাজ করতে হবে সরকারের সব সংস্থাকে। এমন একটা বিনিয়োগ সংস্কৃতি বাংলাদেশে গড়ে তুলতে হবে যেখানে বিদেশি বিনিয়োগকারীরা শুধু নয়, দেশীয় বিনিয়োগকারীরাও আরও অনেক বেশি কমফোর্টেবল ফিল করবে, তাদের শিল্প বিকাশে সহায়ক পরিবেশ পাবে এবং সেখানে কোনো রেড টেপিজম থাকবে না, সেখানে রেড কার্পেট থাকবে। জাপানিদের জন্য এই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ শুরু হয় 2014 সালে। আইনি জটিলতায় জমি অধিগ্রহণে লেগে যায় দীর্ঘ সময়। এরপর হোলি আর্টিজান হামলা ও করোনার কারণেও ব্যাহত হয় উন্নয়ন কাজ। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, 2500, নারায়ণগঞ্জ। করোনার কারণে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই আরও নিম্নমুখী। বাংলাদেশ ব্যাংকের হিসাবে এই অর্থ বছরের প্রথম 4 মাসে এফডিআই কমেছে প্রায় 31%। এজন্য ব্যবসার পরিবেশকে দায়ী করছেন বিশ্লেষকরা। তবে আগামী বছর থেকে করোনা পরবর্তী বিনিয়োগ দৃশ্যমান হবে বলে মনে করছেন নীতি নির্ধারকরা। তারা জানান, বিনিয়োগ বাড়াতে বিভিন্ন ধরনের আইন সংশোধনের পাশাপাশি কূটনৈতিক মিশনগুলোকে তৎপর করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে জুলাই থেকে সেপ্টেম্বর 4 মাসে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে $72 কোটি, অথচ গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল $104 কোটি। করোনার কারণে বিদেশে বিনিয়োগ কমার পূর্বাভাস আগেই দেয় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটাড। আর বাংলাদেশে এফডিআই কমে যাওয়ার পেছনে করোনার পাশাপাশি ব্যবসার পরিবেশকেও দায়ী করেছেন অর্থনীতিবিদরা। মূল যে সমস্ত প্রয়োজনগুলো, সেই সার্ভিসগুলো এখনো এই ওয়ান স্টপ সার্ভিসের মধ্যে আনা যায়নি এবং এক্ষেত্রে মন্ত্রণালয়গুলোর সহযোগিতার অভাব এবং অন্য ভেস্টেড কিছু ইন্টারেস্ট গ্রুপও রয়েছে, বিভিন্ন ধরনের অনৈতিক লেনদেনের বিষয়েও এখানে তুলে ধরা হয়। তবে ব্যবসায়ীরা মনে করেন গল্পটা ভিন্নও হতে পারত, কারণ করোনা উস্কে দিয়েছে ভূ রাজনীতি। চীন নির্ভরতা কমাতে পশ্চিমা জোটের অনেক দেশই কারখানা সরিয়ে নিচ্ছে তৃতীয় কোনো দেশে। কারখানা স্থানান্তরে কোম্পানিগুলোকে প্রণোদনাও দিচ্ছে জাপান সরকার। আমরা ডিউরিং প্যান্ডেমিক যে ধরনের গ্লোবাল সাপ্লাই চেইনটা ডিসরাপ্টেড হচ্ছে এবং ডিসরাপ্টেড হওয়ার কারণে যেভাবে শিফট হচ্ছে, সেটাতে হয়তো আমরা ফুল 100% ক্যাপিটালাইজ করতে পারিনি। বাট আমি বলবো যে এই ফুল ক্যাপিটালাইজেশন করার জন্য যে রিফর্মগুলো দরকার ছিল, আমাদের পলিসি মেকিং এর এন্ড থেকে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে পারফেক্টলি করেছে। এবং সুখবর না এলেও হাল ছাড়ছে না সরকার। বাণিজ্যমন্ত্রী জানান, এফডিআই বাড়াতে কোম্পানি আইন ও দেউলিয়া আইন সংশোধন করা হচ্ছে। অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনে সারচার্জ বাতিল করারও উদ্যোগ নেওয়া হয়েছে। কোভিডের এই প্রভাবটা একটু না কমলে পরে আমার মনে হয় না যে তেমন ভিজিবল কিছু আসবে। তবে কথাবার্তা চলছে, বিভিন্ন ভাবে তারা দেখছে কথা, এই আর কি। তবে একটু অপেক্ষায় আছে যে সিচুয়েশনটা একটু ইমপ্রুভ হলে পরেই হয়তো সাথে বেশ কিছু প্রভাব পাওয়া যায়। বেশ কিছু কোয়ারি আছে। বছরে গড়ে $2 থেকে $2.5 বিলিয়ন বিদেশি বিনিয়োগ আসে বাংলাদেশে। 2018 সালে সর্বোচ্চ $361 কোটি আসে। এরপর আবার কমতে থাকে বিদেশি বিনিয়োগ। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2019 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দেশের চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য 26টি শাখায় 32 জন শিল্পী, কলাকুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রকে পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। সর্বোচ্চ 8টি বিভাগে পুরস্কার পেয়েছে মাসুদ পথিক পরিচালিত চলচ্চিত্র মায়া দ্য লস্ট মাদার। 6টি বিভাগে পুরস্কার পেয়েছে নডরাই। 2019 সালের শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে নডরাই ও ফাগুন হাওয়াই। পরিচালক নডরাই ছবির তানিম রহমান অংশু। আবার বসন্ত চলচ্চিত্র অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন তারিক আনাম খান এবং নডরাই সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন সুনেরা বিনতে কামাল। আজীবন সম্মাননা পেয়েছেন মাসুদ পারভেজ, সোহেল রানা ও কোহিনুর আক্তার সুচন্দা। দিন 10 পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশে আসতে চায় জানুয়ারির মাঝামাঝি। ডমিঙ্গো ও নির্বাচকেরা ক্রিকেটারদের দেখে নেয়ার কাজ চালিয়ে যাচ্ছেন টি-20 কাপে।
কোচিং স্টাফের বাকিরা ছুটি কাটিয়ে ফিরলে শুরু হবে টাইগারদের আন্তর্জাতিক অঙ্গনে ফেরার প্রস্তুতি। আর টেস্ট অধিনায়ক মুমিনুলকে সার্জারির জন্য দেশের বাইরে পাঠাচ্ছে বিসিবি। উইন্ডিজ প্রতিনিধিরা বিসিবির কোভিড প্রোটোকলে সন্তুষ্ট। হোল্ডার পোলার্ডরা আসবে বছর শুরুতে, তবে সফর সংক্ষিপ্ত করার বিষয়ে অনড় অবস্থানে উইন্ডিজ বোর্ড। সে হিসেবে দিন 10 পিছিয়ে তারা আসতে চাইছে জানুয়ারির মাঝামাঝি। সব মনোযোগ এখন মাঠের খেলায়, প্রস্তুতি সারার। ক্রিকেটারদের উপর নজর রেখেছেন হেড কোচ ও নির্বাচকেরা। বড়দিনের ছুটি কাটিয়ে কোচিং স্টাফের বাকিরা ফিরলে পুরোদমে শুরু হবে টাইগারদের অনুশীলন। কোচ এখানে আসছে, আপনার ও ভালোভাবে প্রত্যেকটা খেলা দেখছে এবং ওদের যে ক্রিসমাসের পর ওরা আসবে, আসার পর আমাদের ট্রেনিংটা শুরু হবে। আমাদের ট্রেনার ফিজিও আগে চলে আসবে, তো আমাদের আপনার ফিটনেস ট্রেনিংটা আগে শুরু হয়ে যাবে। তারপরে কোচ যখন আসবে তখন আমরা হয়তো প্র্যাকটিস ম্যাচ, তারপর বাকি যে স্কুলগুলো আছে সেইগুলো নিয়ে করব। টেস্ট অধিনায়ক মুমিনুলের ইনজুরি চিন্তা বাড়িয়েছে। পূর্ণ শক্তির দল ছাড়া খেলার মধ্যে থাকা ক্যারিবিয়ানদের বিপক্ষে ভালো করা কঠিন। সেজন্য টেস্ট সিরিজের আগে মুমিনুলকে ফিরে পেতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। সার্জারির জন্য পাঠানো হচ্ছে দেশের বাইরে। আমরা প্রথমে চেষ্টা করব যেন মুমিনুল আপনার ফিরে আসুক। ওকে আমরা ট্রিটমেন্টের জন্য হয়তো দেশের বাইরেও পাঠাবো, বাট যদিও কোনো কারণে ফিট না হয় তাহলে আমরা বোর্ডে বসে এটা সিদ্ধান্ত নিবে, সবার মত নিয়ে আমরা সিদ্ধান্ত নেব যেটা টিমের জন্য ভালো হবে তাকে ক্যাপ্টেন বানানো হবে। নেইল ম্যাকেঞ্জির শূন্যতা পূরণের চেষ্টা চলছে। উইন্ডিজ সিরিজের আগেই ব্যাটিং পরামর্শক নিয়োগ দিতে তৎপর বিসিবি। মাঝহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাতারের মাঠে ভালো করার তাড়না আছে, কিন্তু শক্ত প্রতিপক্ষকে আটকাতে কোথায় উন্নত জরুরি, কোন কৌশলে আক্রমণ রুখতে পারবে লাল সবুজ, পরামর্শ দিয়েছেন জাতীয় দলের সাবেক কোচ সাইফুল বারী টিটো, অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। ডি বক্সে দায়িত্ব দক্ষতার সাথে সামলানোর বিকল্প নেই। জমাট ডিফেন্সের সাথে কাউন্টার অ্যাটাকেই ভরসা রাখার তাগিদ তাদের। ঘরের মাঠে কাতারের বিপক্ষে প্রথম পরীক্ষায় ভালো খেলেও 2 গোলে হারের হতাশা জুটেছে। ফিরে দেখা যাক কোন ভুলে গোল হজম করেছিল বাংলাদেশ। 2টি গোলের ক্ষেত্রেই মিডফিল্ড থেকে বিল্ড আপে এগিয়েছে কাতার, চাপ তৈরি করেছে ডি বক্সে গিয়ে। ম্যান মার্কিং এ ঘাটতি, জটলার মধ্যে থেকে দক্ষতার সাথে বল ক্লিয়ার করতে না পারার খেসারত দিতে হয়েছে দুবারই। ক্লোজ রেঞ্জ শটে গোলকিপারও কি বা করতে পারে। কাদা মাঠে খেলে গিয়েছিল কাতার, এবার পরীক্ষাটা তাদের ডেরায়। শারীরিক গড়নের সুবিধা নিয়ে এরিয়েল বলে বাড়তি সুবিধা পাবে ওরা। সেট পিসেও হতে পারে বিপজ্জনক। তাহলে স্বাগতিক আক্রমণ রুখতে কি করতে পারে লাল সবুজ? ডি বক্সে তালগোল পাকালেই তো বিপদ, আর তাই ঝুঁকিপূর্ণ ট্যাকেলে মানা, বল ক্লিয়ার করতে হবে বুদ্ধিমত্তার সাথে। ম্যান মার্কিং এ মনোযোগ রাখা সবচেয়ে জরুরি। ডিফেন্ডিং শুধু করলেই হবে না, যে ডিপ ব্লক তৈরি করলে ব্লকের মাঝখানের ফাঁকগুলোতে যেন কাতার এক্সপ্লয়েট করতে না পারে, কারণ ডিফেন্ডিং করাটা অলওয়েজ টায়ারিং। সো আমার মনে হয় যে ওইটাই, যে বল যখন পাবো কুইং দিয়ে কুইক কাউন্টারে এবং কাতারের থার্ডে গিয়ে ফিনিশ করার ব্যাপারটা খুব জরুরি হবে। যেহেতু কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলে আরও কম্প্যাক্ট হতে হবে, মিডফিল্ড আরও অর্গানাইজড হতে হবে, তো সকলকে সাহসে, নার্ভাস হলে হবে না। নার্ভাস হলে অনেক মিস করবে, অনেক মিস জাজ করবে, তো এগুলো করলে কিন্তু হবে না। সেখানে হয়তো কিছুটা সাহসিকতার পরিচয় দিতে হবে। ঘুরে ফিরে তাই পুরনো ছকেই ভরসা রাখা ছাড়া উপায় নেই। ডিফেন্স জমাট রেখে কাউন্টার অ্যাটাকে যদি কিছু একটা করা যায়। কাউন্টার অ্যাটাকে আমরা ট্রাই করব, ওদের মানে ডিফেন্ডিং লাইনটা ভাঙা যায় কিনা। কিন্তু সবচেয়ে বড় জিনিস, যখন বল লস করবে সবাইকে ব্যাক করতে হবে, সবাইকে একটা পজিশনে আসতে হবে, গোল খাওয়া যাবে না। বোঝাপড়ায় ভুলের সুযোগ নেই। মিডফিল্ড থেকে ডিফেন্স, ডিফেন্স থেকে গোলকিপার, কম্প্যাক্ট লাইন তৈরি রেখেই এগুনোর ছক বাংলাদেশের। সেটা শতভাগ পূরণ হলেই হয়তো ভালো কিছু নিয়ে ফিরবে জামালরা। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যার আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।